নমস্কার, আমি সৌভিক বিশ্বাস। আজ আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা অনেক ইউনিভার্সিটির সিলেবাসে ইনক্লুডেড রয়েছে। তো আজকের টপিক রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স ইন কিডনি। চলো এই টপিকটা শুরু করার আগে কয়েকটা বেসিক ইনফরমেশন তোমাদের একটু বলে দিই। ফার্স্টলি, urinary system of human includes kidneys, ureters, urinary bladder আর ইউরেথ্রা। কিডনি থাকে দুটো, ইউরেটারও দুটো, ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা একটা করে। আমরা যদি কিডনির লঙ্গিটিউডিনাল সেকশন করি তাহলে দেখতে পাই যে কিডনির আউটার পোর্শনটাকে বলা হয় কর্টেক্স আর মিডল পোর্শনটাকে বলা হয় মেডালা। তো কিডনির মধ্যে থাকে নেফ্রন। এই কিডনির মধ্যে প্রায় প্রত্যেকটা কিডনির মধ্যে 10 লক্ষ করে নেফ্রন থাকতে পারে। এই নেফ্রন কিরম ভাবে অ্যারেঞ্জ থাকে দেখো একটা লাল বক্সের মধ্যে, সেটা তোমাদের দেখানো রইলো। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে নেফ্রন কি। আমি তো বলবো নেফ্রন হলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। এসো এবার নেক্সট ছবিতে আমরা নেফ্রনের কয়েকটা বেসিক পার্ট কি কি থাকে জেনে নিই, কারণ এই টপিকটা পড়ার জন্য এই পার্টগুলো জেনে নেওয়া খুব দরকার। রয়েছে afferent arteriole that brings blood to the glomerulus, রয়েছে efferent arteriole that carries blood away from the glomerulus. The diameter of the afferent arteriole is larger than the efferent arteriole. তোমরা দেখতে পাচ্ছ এই হলো afferent arteriole। afferent arterioleটা অনেক বেশি মোটা ডায়ামিটার, কিন্তু efferent arteriole এর ডায়ামিটার অনেক সরু। তো এই afferent arteriole রেনাল আর্টেরিওল বা অ্যাফারেন্ট রেনাল আর্টেরিওল একটা টাফট অফ ক্যাপিলারি তৈরি করেছে। এই টাফট অফ ক্যাপিলারিকেই বলা হয় গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস ইজ এনক্লোজড ইন আ কাপ লাইক স্ট্রাকচার। এই যে কাপ লাইক স্ট্রাকচার, দেখো আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এইটা হলো কাপ লাইক স্ট্রাকচার, এইটা হলো বাউম্যানস ক্যাপসুল। এই যে গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল এই দুটোকে একসাথে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। আমরা জানি গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াল লাইনিং, এই গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াল লাইনিং আর বাউম্যানস ক্যাপসুলের ভিসেরাল লেয়ার, এই যে ভিসেরাল লেয়ার, এই ভিসেরাল লেয়ার গ্লোমেরুলার ফিল্ট্রেশনে হেল্প করে। বাউম্যান ক্যাপসুলের প্রক্সিমিটিতে নেফ্রনের যে পার্ট থাকে সেই পার্টটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এরপরে যে ইউ শেপড পার্ট রয়েছে সেটা হলো লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলির আবার দুটো সেগমেন্ট রয়েছে, একটা হলো ডিসেন্ডিং সেগমেন্ট আর একটা হলো অ্যাসেন্ডিং সেগমেন্ট। তো ডিসেন্ডিং সেগমেন্ট বা ডিসেন্ডিং লিম্ব আবার দুটো সেগমেন্টে ডিভাইডেড, সেটা হলো একটা থিক ডিসেন্ডিং সেগমেন্ট আর একটা হলো থিন ডিসেন্ডিং সেগমেন্ট। অন্যদিকে অ্যাসেন্ডিং যে সেগমেন্ট, এই অ্যাসেন্ডিং সেগমেন্টও একইভাবে দুটো সেগমেন্টে ডিভাইডেড, সেটা হলো থিন অ্যাসেন্ডিং সেগমেন্ট আর থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট। তাহলে আমরা দেখলাম এই লুপ অফ হেনলি, এই লুপ অফ হেনলি যে পার্ট, সেই পার্টটা দুটো লিম্ব সেখানে রয়েছে, একটা ডিসেন্ডিং লিম্ব, ডিসেন্ডিং মানে নিচের দিকে নামছে, একটা অ্যাসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং মানে উপরের দিকে উঠছে। এই ডিসেন্ডিং লিম্ব এই হলো অ্যাসেন্ডিং লিম্ব। আর ডিসেন্ডিং লিম্ব দুটো, আর একইভাবে অ্যাসেন্ডিং লিম্ব দুটো ভাগে বিভক্ত, থিক আর থিন। জার্মান ফিজিশিয়ান অ্যানাটমিস্ট হেনলির নাম অনুসারে এই পার্টটার নাম হয়েছে এই রকম, অর্থাৎ লুপ অফ হেনলি। তো নেক্সট যে পার্ট, সেই পার্টটা কি? সেই পার্টটা হলো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই ডিস্টাল কনভলিউটেড, অর্থাৎ কনভলিউটেড মানে কি? কনভলিউটেড মানে হলো পেঁচানো। তো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অনেকটা ডিস্টাল পার্টে রয়েছে, ম্যালপিজিয়ান কর্পাসেলের থেকে অনেকটা ডিস্টাল পার্টে রয়েছে, তাই এরকম নাম হয়েছে। তো ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস যেখানে কানেক্টেড হয়েছে সেইটা হলো কালেক্টিং ডাক্ট। এই হলো কালেক্টিং ডাক্ট। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডে। তো দেখো যে এই স্লাইডে আমরা এই যে নেফ্রনের বেসিক একটা স্ট্রাকচার দেখলাম। এই নেফ্রন কিন্তু কিডনির মধ্যে অ্যাসিড বেস ব্যালেন্সকে রেগুলেট করছে, অর্থাৎ কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স
যে রেগুলেট করছে আমরা বলি এটা কিন্তু নেফ্রনের থ্রু দিয়ে হচ্ছে। তো আমরা যে বডির মধ্যে অ্যাসিড বেস ব্যালেন্স এর কথা বলছি, অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কন্টিনিউয়েশন অফ নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। আমরা তো জানি যে আমাদের বডির মধ্যে প্রত্যেকটা লিভিং সেল প্রতি মুহূর্তে মেটাবলিজম করে চলেছে, আর এই মেটাবলিক অ্যাক্টিভিটির কারণে আমাদের বডির মধ্যে লার্জ কোয়ান্টিটি অফ অ্যাসিড তৈরি হচ্ছে, হাইড্রোজেন আয়ন জেনারেট করছে। যদি এই অ্যাসিড বডি থেকে বেরিয়ে না যায়, এক্সেস অ্যাসিড, এই যে লার্জ অ্যামাউন্ট অফ অ্যাসিড জেনারেট করলো, এই লার্জ অ্যামাউন্ট অফ অ্যাসিড যদি, এই এক্সেস অ্যাসিড যদি বেরিয়ে না যায় কিডনির থ্রু দিয়ে, বা এই এক্সেস অ্যাসিড যদি নিউট্রালাইজড না হয় বেস দিয়ে, তাহলে বডির মধ্যে এটা জমতে শুরু করবে। আর যদি জমতে শুরু করে তাহলেই বডির মধ্যে অ্যাসিডোসিস দেখা দেবে, অর্থাৎ অ্যাসিড আর বেজের ভারসাম্য নষ্ট হবে, অ্যাসিডের কারণে অ্যাসিডোসিস দেখা দেবে এবং হেলথ প্রবলেম দেখা দিতে পারে। তো এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেট বেসিক্যালি অ্যাসিডের নিউট্রালাইজেশনে হেল্প করে। এই রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট হয় কিডনির থ্রু দিয়ে, যেটা কিন্তু এটা করছে। তো তোমরা হয়তো অনেকেই মেটাবলিক অ্যাসিডোসিস এই টার্মটার সঙ্গে পরিচিত। কিডনি ফেলিওর হলে বা কিডনি ডিজিজের ক্ষেত্রে কিডনি এফিশিয়েন্টলি অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করতে পারে না, তখনই এই মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার চান্স বেড়ে যায়। আর একটা জিনিস একটু ভেবে দেখো, ডিউরিং দ্য টাইম অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন, দ্য পিএইচ of glomerular filtrate is 7.4, but when the urine is formed it becomes acidic in nature, pH below 6, in some time pH becomes below 5. সুতরাং এখান থেকে কি বোঝা যায় না যে কিডনি have contributed to the acidification of urine? H plus concentration of urine is approximately 1000 times greater the concentration of H plus in the plasma. সুতরাং বুঝতে পারছো তো কিডনি কত ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর ইউরিন অ্যাসিডিক হয় আমরা জানি, আর কেন অ্যাসিডিক হয়। তো আমরা এবার চলে আসছি, দেখো কিডনির যে এক্সক্রিশন প্রসেস, এই যে H প্লাস আয়নকে এক্সক্রিট করছে, এই এক্সক্রিশন প্রসেসটা মেনলি তিনটে উপায় বা তিনটে পদ্ধতির দ্বারা হয়। নাম্বার 1 বাইকার্বনেট মেকানিজম, নাম্বার 2 ফসফেট মেকানিজম, আর নাম্বার 3 অ্যামোনিয়া মেকানিজম। কোন মেকানিজম নেফ্রনের কোন পার্টে হবে সেটা কিন্তু নির্দিষ্ট। নেক্সট আমরা চলে আসছি বাইকার্বনেট মেকানিজমে। এই যে বাইকার্বনেট মেকানিজম, এই বাইকার্বনেট মেকানিজম কেন হয়, কেন দরকার, সেটা সবার আগে আমাদের জানতে হবে। দেখো, গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে যে পরিমাণ বাইকার্বনেট বাউম্যানস ক্যাপসুলে আসে, সেই পরিমাণ বাইকার্বনেটকে বলা হয় ফিল্টার্ড লোড অফ বাইকার্বনেট। সেটা আমরা নেক্সট স্লাইডে দেখাচ্ছি। তো ফার্স্টে একটু বলে দিই এই যে বাইকার্বনেট মেকানিজম কোথায় কোথায় হয়। দেখো, বাইকার্বনেট মেকানিজম নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর মধ্যে হয়। প্রায় 80% বা 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস থেকে হয়। 15% বাইকার্বনেট বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন লুপ অফ হেনলির মধ্যে হয়। আর প্রায় 5% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এবং কালেক্টিং ডাক্টের মধ্যে হয়। তো আমরা এই যে বাইকার্বনেট মেকানিজম পড়তে গিয়ে চলে এসেছি এই নেফ্রনের ফার্স্ট পার্টটায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফারেন্ট আর্টেরিওল রয়েছে। এই যে অ্যাফারেন্ট আর্টেরিওল, এই অ্যাফারেন্ট আর্টেরিওল দেখো কতটা এর ডায়ামিটার চওড়া, অন্যদিকে ইফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার ছোট। তো এই অ্যাফারেন্ট আর্টেরিওল ব্রাঞ্চড হয়ে গ্লোমেরুলাস ফর্ম করেছে, টাফট অফ
ক্যাপিলারি ফর্ম করেছে। এই গ্লোমেরুলাসের থেকে যখন বাইকার্বনেট অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ঢুকছে, তুমি তীর চিহ্নর দিকে একটুখানি নজর দাও, দেখো ঢুকছে, তখন সেটা কিন্তু গ্লোমেরুলাস হয়ে আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে দিয়ে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে চলে এলো। এই যে বাউম্যানস ক্যাপসুলে মধ্যে যে পরিমাণ বাইকার্বনেট রয়েছে, এই বাইকার্বনেটকে আমরা বলছি ফিল্টার লোড, মানে ফিল্টার হওয়ার পর যে লোডটা এসে জমেছে এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে। এই যে বাইকার্বনেট তারপর এই টিউবিউলার লুমেন রয়েছে, এই টিউবিউলার লুমেন থেকে আলটিমেটলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসের যে সেলস, সেই সেলস থেকে সেলস দ্বারা রিঅ্যাবজর্বড হয়ে ইন্টারস্টিশিয়ামে আসে, এটা হলো ইন্টারস্টিশিয়াম, দেন সেখান থেকে ভাসা রেক্টার মধ্যে চলে আসছে। আমরা এই অ্যানিমেশনটা দেখাচ্ছি, দেখো এই অ্যানিমেশনে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখলে কিরকম ভাবে চলে আসছে টিউবিউলার লুমেন থেকে ভাসা রেক্টার মধ্যে ভায়া প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল সেল। তো এই যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এই বাইকার্বনেট এক্সক্রিশন হয়ে যেত, এই যে বাইকার্বনেট রয়েছে, এই বাইকার্বনেট যদি এইভাবে রিঅ্যাবজর্বড না হয়ে যদি এক্সক্রিশন হয়ে যেত, যদি এক্সক্রিট আউট করে যেত, তাহলে কিন্তু বডির মধ্যে বাইকার্বনেট আয়নের ঘাটতি দেখা দিত। আর এই বাইকার্বনেটই তো মেটাবলিজমের ফলে তৈরি হওয়া অ্যাসিডকে নিউট্রালাইজ করতে লাগছে। তো বাইকার্বনেট যদি এক্সক্রিট আউট হয়ে যায়, তো নিউট্রালাইজ করবে কি? স্বাভাবিকভাবেই অ্যাসিড বেস ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তো অ্যাসিড বেস ব্যালেন্সকে মেনটেন করার জন্য খুব খুব দরকার এই বাইকার্বনেট আয়নকে রিঅ্যাবজর্ব করা। এরপর আমরা চলে আসছি নেক্সট স্লাইডে, যেখানে বাইকার্বনেট মেকানিজম একদম ডিটেলসে এক্সপ্লেন করা রয়েছে। এই যে একটু আগেই তোমাদের আমি দেখাচ্ছিলাম এই ছবিটা দেখো, এই পার্টটাকে একটু বড় করে দেখানো রয়েছে। আমি একটু কালার দিচ্ছি, কালার দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পয়েন্টার কালার, এই হলো হাইলাইটার দিলাম। দেখো এই পার্টটাকে আমরা বড় করে দেখানোর চেষ্টা করছি, এই পার্টটাকে আমরা বড় করে দেখানোর চেষ্টা করছি। এই যে পার্টটা, এই পার্টটা মধ্যে কি কি তাহলে পড়ছে দেখো, টিউবিউলার লুমেন, এই যে টিউবিউলার লুমেন, এই টিউবিউলার লুমেনের পার্ট পড়লো এই সেলটা, অর্থাৎ টিউবিউলার সেলটা পড়লো, আর পড়লো ইন্টারস্টিশিয়াম, এই যে এই ইন্টারস্টিশিয়ামটা পড়লো। ভালো করে একটু নজর রাখো, ইন্টারস্টিশিয়ামটা পড়লো, হাইলাইটারের দিকে একটু নজর রাখো। এবার দেখো বাইকার্বনেট মেকানিজমে এই যে ব্ল্যাক কালারের বক্সটাই এইখানে দেখানো রয়েছে, এইখানে দেখানো রয়েছে। এই যে এই সেই বক্সটা, এই সেই বক্সটা, ঠিক আছে? তো এই যে বক্সটা, এই বক্সটার মধ্যে কি কি রয়েছে? এই বক্সটার মধ্যে রয়েছে দেখো টিউবিউলার সেল। এই যে টিউবিউলার সেল, এই টিউবিউলার সেল কি ধরনের সেল? এটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস সেল। কারণ আমি এখানে পার্টিকুলারলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর সেল এঁকেছি, তার কারণ হলো এই পার্ট থেকেই 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। তো এই পার্টটার উপর একটু জোর দেওয়ার জন্য এই পার্টটা সেল দিয়েই আমি ডেসক্রিপশনটা বলছি। এরপর দেখো এইটা হলো ইন্টারস্টিশিয়াম বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এইখানে রয়েছে। এইটা হলো টিউবিউলার লুমেন, এইটা হলো টিউবিউলার লুমেন। এই টিউবিউলার লুমেনের মধ্যে আগে থেকেই কে রয়েছে না, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। এবার এই সোডিয়াম বাইকার্বনেট কি করবে? সোডিয়াম বাইকার্বনেট Na প্লাস আর বাইকার্বনেট, Na প্লাস আর বাইকার্বনেট এই দুটোতে ডিসোসিয়েট করে যাচ্ছে। এবার সেলের মধ্যে কি রয়েছে? সেল তো মেটাবলিজম করছে, টিউবিউলার সেল যখন, সেল তো অবভিয়াসলি সব সময়ের জন্য মেটাবলিজম করছে, আর আমরা জানি যে মেটাবলিজম বন্ধ করে দেওয়া মানেই সেলের ডেথ হয়ে যাওয়া, জেনারেলি তাই ধরা হয়। তো টিউবিউলার সেলের মধ্যে মেটাবলিজম সবসময় চলছে। টিউবিউলার সেলের মধ্যে রয়েছে জল, স্বাভাবিকভাবে সাইটোপ্লাজমে জল রয়েছে, এছাড়াও মেটাবলিজমের ফলে তৈরি হচ্ছে জল। এছাড়া রয়েছে CO2, CO2টাও মেটাবলিজমের ফলে তৈরি হচ্ছে। তো আলটিমেটলি এই H2O আর CO2
এরা কি করবে, এরা নিজেদের মধ্যে রিয়াকশন করবে, রিয়াকশন করে কার্বনিক অ্যানহাইড্রেজ, এই কার্বনিক অ্যানহাইড্রেজের প্রেজেন্সে তৈরি করবে কি, এটা হলো কার্বনিক অ্যানহাইড্রেজের একটা ডায়াগ্রাম এঁকেছি, আর কিছু নয়। তো কার্বনিক অ্যানহাইড্রেজের প্রেজেন্সে তৈরি করবে কি, তৈরি করবে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড দেন ডিসোসিয়েট করবে H+ এ আর বাইকার্বনেটে। এই যে ডিসোসিয়েশনটা হলো, এই ডিসোসিয়েশনের পরে কি কি হচ্ছে দেখো। এই যে অলরেডি টিউবিউলার লুমেনের মধ্যে, আবার ফিরে এসো টিউবিউলার লুমেনের মধ্যে, টিউবিউলার লুমেনের মধ্যে যে সোডিয়াম বাইকার্বনেট ডিসোসিয়েট করেছিল, সোডিয়াম আয়ন ফর্ম করেছিল, এই সোডিয়াম তখন ভেতরের দিকে ঢুকে পড়বে, সোডিয়াম তখন ভেতরের দিকে ঢুকে পড়বে। আর এই হাইড্রোজেন বাইরের দিকে বেরোবে। যে পাম্প ইউজ করে এই ঘটনাটা ঘটবে সেইটা হলো সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট পাম্প। অ্যান্টিপোর্ট কেন না, একটা ঢুকছে সেলের ভেতরে, অর্থাৎ টিউবিউলার সেলের মধ্যে লুমেন থেকে ঢুকছে সোডিয়াম, আর টিউবিউলার সেল থেকে H+ আয়ন টিউবিউলার লুমেনের মধ্যে চলে আসছে, অর্থাৎ দুটো অপোজিট ডিরেকশনে হচ্ছে, সেই জন্য এটার নাম হয়েছে অ্যান্টিপোর্ট পাম্প। তো H+ আয়ন এবার টিউবিউলার লুমেনের মধ্যে এই যে চলে এলো, এই যে টিউবিউলার লুমেনের মধ্যে চলে এলো, এই টিউবিউলার লুমেনের মধ্যে তো অলরেডি বাইকার্বনেট রয়েছে, এই বাইকার্বনেটের সঙ্গেও রিয়াকশন করবে, করে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড টিউবিউলার সেলের যে মেমব্রেন, টিউবিউলার সেলের যে মেমব্রেন, এই যে মেমব্রেন, টিউবিউলার সেলের যে মেমব্রেন, এই টিউবিউলার সেলের মেমব্রেনের মধ্যে এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ রয়েছে, এই কার্বনিক অ্যানহাইড্রেজ এর প্রেজেন্সে এই H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে CO2 আর জল। এই যে জল আলটিমেটলি তারপর একটা ট্রান্সপোর্টার রয়েছে, এই ট্রান্সপোর্টারটাকে আমরা বলছি অ্যাকোয়াপোরিন। এই অ্যাকোয়াপোরিন ট্রান্সপোর্টারের থ্রু দিয়ে জল ভেতরে ঢুকে পড়বে টিউবিউলার সেলের মধ্যে, আর CO2 ঢুকে পড়বে টিউবিউলার সেলের মধ্যে। এগেইন এই ঘটনাটা রিসাইকেলের মতন করে হতে থাকবে, অর্থাৎ জল এবং CO2 আবার ঢুকে পড়া জল এবং CO2 রিয়াকশন করবে, রিয়াকশন করে আবার বাইকার্বনেট তৈরি করবে। ইন দ্য মিন টাইম টিউবুলার সেলের মধ্যেও মেটাবলিজমের ফলে CO2 আর জল রয়েছে, সেই জল আবার রিয়াকশন করবে, করে এই প্রসেসটাকে কন্টিনিউ করাতে থাকবে এবং H2CO3 তৈরি হবে। সেই H2CO3 আবার ডিসোসিয়েট করবে, আবার এই প্রসেসটাকে কন্টিনিউ করবে। মানে এইখানে একটা সাইকেল, এই যে এইখানে একটা সাইকেল এরকম ভাবে হতে থাকছে। তো এই তৈরি হওয়া যে বাইকার্বনেট প্রত্যেকটা ক্ষেত্রে তৈরি হচ্ছে, এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেট কি করবে, বাইকার্বনেট এবার সে কিনা টিউবিউলার সেলের মধ্যে তৈরি হওয়ার পর সে এবার এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে এলো। তাহলে আলটিমেটলি কি হলো দেখো, আমি একটা অন্য কালার দিয়ে দেখাই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো আমি লাল কালার দিয়ে তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি। দেখো কি হবে, এই যে বাইকার্বনেট রয়েছে, এই যে বাইকার্বনেট রয়েছে, এই বাইকার্বনেট তাহলে এই ঘুর পথে, এই ঘুর পথে এইখানে এলো, এই বাইকার্বনেট তারপর কি হলো না, এই বাইকার্বনেট আলটিমেটলি এইখানে চলে এলো। তাহলে আলটিমেটলি এই বাইকার্বনেট, এই বাইকার্বনেট এইভাবে এইখানে চলে আসছে। তাহলে টিউবিউলার লুমেন থেকে আমরা বলতে পারি বাইকার্বনেট ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে চলে আসছে। ক্লিয়ার হলো? আর এই ঘটনাটা হতে গিয়ে কি হলো, এই ঘটনাটা হতে গিয়ে যেটা ঘটলো সেটা হলো, 1 সেকেন্ড, দাঁড়াও আবার একটুখানি চেঞ্জ করে নি পয়েন্টার, এই হলো হাইলাইটার ইঙ্ক কালার। দেখো এই যে দেখো এই যে H+, এই যে H+ এইখানে তৈরি হয়েছিল, একটু লাল কালি দিয়ে ঢাকা পড়ে গেছে, একটু কষ্ট করে দেখে নাও। এই H+ কিন্তু এই বাইরের দিকে বেরিয়ে এসছে। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে বাইকার্বনেট মেকানিজমের ফলে বাইকার্বনেটে টিউবিউলার লুমেন থেকে রিঅ্যাবজর্পশন হচ্ছে ইন্টারস্টিশিয়ামের মধ্যে, আর এইটা হওয়ার জন্য H+ আয়নকে টিউবিউলার সেল থেকে টিউবিউলার লুমেনের মধ্যে চলে আসতে হচ্ছে বা চলে আসছে। এই ঘটনাটাই হলো বাইকার্বনেট মেকানিজম। এরপর আমরা নেক্সট টায় চলে যাই। এই যে নেক্সট
এই প্রসেস, এইটা হলো ফসফেট মেকানিজম। এই ফসফেট মেকানিজম যদি তোমরা দেখো তাহলে দেখবে সেই আগের ছবি, এই ফসফেট মেকানিজম এর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা এই আম, যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে এই ফসফেট মেকানিজম হয় না। ফসফেট মেকানিজম হয় না। কোথায় হয়? ফসফেট মেকানিজম কিন্তু এই যে হেনলি লুপ অফ হেনলি এর মধ্যেও কিন্তু হয় না। কোথায় হয়? হয় হলো ফসফেট মেকানিজম occurs in the distal convoluted tubules and in the collecting duct। কেন ওই দুটো জায়গায় হয় না আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা কালেক্টিং ডাক্টের মধ্যে হয়? কারণ এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস বা লুপ অফ হেনলি, এইখানে যে ফসফেটটা এসেছিল, মানে ফসফেটটা যেটা ফিল্ট্রেট অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেটের হাত ধরে এসেছিল, সেই গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে ফসফেটের কনসেন্ট্রেশন খুব কম। তো খুব ইজিলি এটা এসকেপ করতে পারছিল এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস কে এবং লুপ অফ হেনলিকে। কিন্তু যত ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এর মধ্যে গেছে তত এই ফসফেট কনসেন্ট্রেটেড হয়েছে। কারণ দেখো এইখানে তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস থেকে আর লুপ অফ হেনলি থেকে, এখানে থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে জল বেরিয়ে গেছে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে গেছে, আবার লুপ অফ হেনলি থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এইগুলো রিঅ্যাবজর্পশন হয়ে গেছে। তো এইগুলো যদি এইরকম ভাবে রিঅ্যাবজর্পশন হয়ে যায় তো অটোমেটিক্যালি ওই সমস্ত আয়নগুলো বাদ বেরিয়ে যেতে থাকলে ফসফেট আয়নের কনসেন্ট্রেশন চোখে পড়ার মতন হবে, অর্থাৎ বাড়তে থাকবে। তো ফসফেট আয়ন যেগুলো রইলো সেই ফসফেট আয়ন কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস আর কালেক্টিং ডাক্টে আসার পর সে ফসফেট মেকানিজম স্টার্ট করবে এবং এই ফসফেট মেকানিজমের ফলে আলটিমেটলি তৈরি হওয়া সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট সেটা এক্সক্রিট আউট করবে। তো ফসফেট মেকানিজমের বেসিক ডিটেলস এ এবার আমরা চলে আসছি। দেখা যাক সেই আগের মতোই আমি দেখাচ্ছি যে এই হলো সেই বক্সটা, যে বক্সটা এখানে আমি বড় করে দেখাচ্ছি। এইখানে এই যে এই বক্সের মধ্যে ধরে নাও ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস সেল আমি বড় করে দেখাচ্ছি। ধরে নাও ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এর সেল, তাহলে এটা হলো ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এর সেল, টিউবিউলার সেল। তো এইটা হলো ইন্টারস্টিশিয়াম আর এইটা হলো টিউবিউলার লুমেন। তো টিউবিউলার লুমেনের মধ্যে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট রয়েছে, সেটা ডিসোসিয়েট করে Na+ তৈরি করছে আর তৈরি করছে NaHPO4। আলটিমেটলি সেলের মধ্যে কি রয়েছে? সেলের মধ্যে আগেই বললাম যে CO2 রয়েছে আর H2O রয়েছে। এই CO2 আর H2O রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে কার্বনিক অ্যানহাইড্রেজের প্রেজেন্সে তৈরি করছে কি না তৈরি করছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড H+ আর HCO3- এই দুটোতে ভেঙে যাচ্ছে। সেই H+ কিন্তু এবার বাইরের দিকে বেরিয়ে আসছে টিউবিউলার লুমেনের মধ্যে, অর্থাৎ টিউবিউলার সেল থেকে লুমেনের মধ্যে আসছে। সেই একই পদ্ধতিতে সোডিয়ামকে টিউবিউলার লুমেন থেকে টিউবিউলার সেলের মধ্যে ঢোকানোর দ্বারা, ফলে আলটিমেটলি এখানে ওই একইভাবে সোডিয়াম হাইড্রোজেন যে এটিপিএস পাম্প, সেই এটিপিএস পাম্প এখানে কাজ করছে। তো এই যে এটিপিএস পাম্প অর্থাৎ এটিপি ড্রিভেন প্রোটন পাম্প এই যে কাজ করলো, এই এটিপি ড্রিভেন প্রোটন পাম্পের সাহায্যে তাহলে বাইরে বেরিয়ে এলো এই যে H+, এই H+ তখন NaHPO4 এর সঙ্গে রিঅ্যাকশন করছে, করে NaH2PO4 তৈরি করছে, যেটা কিনা এক্সক্রিটেড হয়ে যাচ্ছে। ইন দা মিন টাইম এইখানে যে সোডিয়ামটা ভেতরে টিউবিউলার লুমেনের মধ্যে ঢুকলো, তার ফেট কি হলো? সে কিন্তু এই যে বাইকার্বনেট যেটা জেনারেট করেছিল তার সঙ্গে কো ট্রান্সপোর্ট করে ইন্টারস্টিশিয়ামের মধ্যে চলে আসছে, অর্থাৎ ইন্টারস্টিশিয়ামের মধ্যে সোডিয়াম এবং বাইকার্বনেট চলে আসছে। এই যে দেখো আমি হাইলাইট করলাম। তো এই যে ইন্টারস্টিশিয়ামের মধ্যে এই পার্টটা এলো, এবার এরা কিন্তু NaHCO3 ফর্ম করলো। ক্লিয়ার? এবার আমরা তাহলে
ফসফেট মেকানিজম বুঝে ফেললাম। এইভাবে NaH2PO4 এক্সক্রিটেড হচ্ছে। একটা জিনিস তোমাদের একটু বলে দিই ইম্পর্টেন্ট, সেটা হলো দেখো এই যে টিউবিউলার সেল, এই টিউবিউলার সেলের মধ্যে কিন্তু বাইকার্বনেট তৈরি হয়েছে। বাইকার্বনেট এখানে তৈরি হয়েছে। এটা কিন্তু আগেরটায় দেখেছিলাম লুমেন থেকে বাইকার্বনেট মানে রিঅ্যাবজর্বড হয়ে ইন্টারস্টিশিয়ামে আসছে। এখানে কিন্তু তা নয়। টিউবিউলার সেলের মধ্যে CO2 এবং ওয়াটার এর রিঅ্যাকশন করে আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেখান থেকে বাইকার্বনেট তৈরি হচ্ছে। বাইকার্বনেট জেনারেশন এখানে হচ্ছে টিউবিউলার সেলের মধ্যে, এবং সেই বাইকার্বনেট কিন্তু রিঅ্যাবজর্বড হচ্ছে। বুঝতে পারছো তাহলে বাইকার্বনেট কত ইম্পর্টেন্ট? কারণ এই বাইকার্বনেটই মেটাবলিক অ্যাসিডোসিসকে রেগুলেট করবে, অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিসের মাত্রা কমাবে। ওকে, তো বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। এই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের জন্য কি হচ্ছে না, একটা করে H প্লাস কে ও টিউবিউলার লুমেনের মধ্যে ছেড়ে দিচ্ছে, যেটা কিনা আলটিমেটলি NaHPO4 এর সঙ্গে যুক্ত হচ্ছে, রিঅ্যাকশন করছে, করে আলটিমেটলি NaH2PO4 তৈরি করছে, এবং এটাই ইউরিন দিয়ে এক্সক্রিটেড। এই কারণে ইউরিন অ্যাসিডিক হয়ে উঠছে। ধীরে 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 H+ আয়নের কনসেন্ট্রেশন এইভাবে বাড়তে থাকছে ইউরিনের মধ্যে। তো এই জন্যই গ্লোমেরুলার ফিল্ট্রেটে pH 7.4, আর আস্তে আস্তে এই মেকানিজম গুলো হতে 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 যখন থাকছে, আলটিমেটলি কিন্তু ইউরিন বেরোনোর সময় H+ আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। ওকে, তো নেক্সট আমরা চলে আসছি অ্যামোনিয়া মেকানিজমের মধ্যে। অ্যামোনিয়া মেকানিজম কিন্তু একটু কমপ্লিকেটেড। এই যে বাইকার্বনেট মেকানিজম বা ফসফেট মেকানিজম পড়লাম, তুলনায় অ্যামোনিয়া মেকানিজম একটু কমপ্লিকেটেড। দেখো এই অ্যামোনিয়া মেকানিজম শুরু হচ্ছে কোথায়? অ্যামোনিয়া মেকানিজম শুরু হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর মধ্যে। দেখো আমি হাইলাইট করছি, এই হলো সেই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর মধ্যে কিন্তু শুরু হচ্ছে অ্যামোনিয়া মেকানিজম, কিন্তু শেষ হচ্ছে কোথায়? শেষ হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস আর এই কালেক্টিং ডাক্টের মধ্যে। ক্লিয়ার? এবার আমরা এই জায়গাটা একটু ডিটেলসে দেখছি। এই জায়গায় তাহলে কি কি পার্ট তাহলে পড়ছে? একটা হলো ইন্টারস্টিশিয়াম পড়ছে, আর একটা হলো টিউবিউলার লুমেন পড়ছে, আর টিউবিউলার সেল পড়ছে। তো এই টিউবিউলার সেলগুলো কি ধরনের সেল? এইটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর সেল। ক্লিয়ার? এবার হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা হলো এই পার্টটা, এই যে এই পার্টটা, এইটা। তো এবার টিউবিউলার লুমেন হলো এইটা। দেখো টিউবিউলার লুমেনের মধ্যে তো সোডিয়াম আয়ন রয়েছে, সেই সোডিয়াম আয়ন ডেফিনেটলি টিউবিউলার লুমেন থেকে টিউবিউলার সেলের মধ্যে আসছে, সেল থেকে ইন্টারস্টিশিয়ামের মধ্যে যাচ্ছে। এই ঘটনাটা অনবরত ঘটতে থাকছে, কারণ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর সেল গুলো Na+ কে রিঅ্যাবজর্ব করিয়ে সেটাকে ইন্টারস্টিশিয়ামে পাঠিয়ে দেয়, এটা আমরা জানি। শুধু Na+ নয়, এখানে জলের রিঅ্যাবজর্পশন হয়, প্রচুর প্রচুর পরিমাণে জলের রিঅ্যাবজর্পশন হয়, আর বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হয় অলরেডি, সেটা আমরা দেখে এসেছি। তো এইখানে অ্যামোনিয়া মেকানিজমে আমরা আর একটু অন্য কিছু শিখছি। দেখো এই টিউবিউলার সেলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, গ্লুটামিন। এই গ্লুটামিন একটা অ্যামাইনো অ্যাসিড। এই যে গ্লুটামিন, এই গ্লুটামিন গ্লুটামিক অ্যাসিড তৈরি করছে ভেঙে গিয়ে, আর অ্যামোনিয়া তৈরি করছে। এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে এসে আলটিমেটলি, বাইরে বলতে কোথায় না, বাইরে বলতে টিউবিউলার লুমেনের মধ্যে চলে আসছে। আর এই অ্যামোনিয়া যদি একটা H+ কে পাশে পায়, অর্থাৎ H+ এর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়, তাহলেই সে আলটিমেটলি তৈরি করবে অ্যামোনিয়াম। তো এই H+ ও কোত্থেকে পাবে? ওই একই ব্যাপার, আগের মতো। কত সহজ দেখো, সেই H2O আর CO2 রিঅ্যাকশন করলো কার্বনিক অ্যানহাইড্রেজ এর প্রেজেন্সে। মনে রাখবে সাইটোসলের মধ্যে যে কার্বনিক অ্যানহাইড্রেজ থাকে সেটা হলো কার্বনিক অ্যানহাইড্রেজ 2। ক্লিয়ার? তো যাই হোক, H2CO3 তৈরি করলো। এই H2CO3 আলটিমেটলি এই H+ ফর্ম করলো, আর এদিকে HCO3- ফর্ম করলো। ঠিক আছে? এবার এই যে H+ তৈরি হলো, এই H+টা ওই অ্যান্টিপোর্ট পাম্প দিয়ে বাইরে বেরিয়ে আসবে, সোডিয়ামকে ভেতরে ঢুকিয়ে নেবে, তাই করলো।
এবার H প্লাস এবার NH3 এর সঙ্গে ওই যেটা বললাম অ্যামোনিয়াম ফর্ম করলো যুক্ত হয়ে। তো এই যে HCO3 মাইনাস এটা তৈরি হয়েছে সেলের টিউবুলার সেলের মধ্যে, সেটা কিন্তু ইন্টারস্টিশিয়ামের মধ্যে বেরিয়ে এসছে। আর ইন্টারস্টিশিয়ামের মধ্যে যে Na প্লাস রিঅ্যাবজর্বড হয়েছে, সেই Na প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে NaHCO3 তৈরি করছে। ভেরি সিম্পল। তো যাই হোক না কেন, তাহলে আমরা দেখলাম এখানে আলটিমেটলি কি হলো না, এইটুকু যেটুকু পড়লাম সেটাতে দেখলাম যে NaH4 অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন ফর্ম করেছে, অ্যামোনিয়াম আয়ন ফর্ম করলো। এই অ্যামোনিয়াম আয়নই এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যামোনিয়াম আয়নই কিন্তু এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস এর মধ্যে দিয়ে ফ্লো করে আসছে। কোথায় আসছে? এই লুপ অফ হেনলির মধ্যে এলো। লুপ অফ হেনলির মধ্যে দিয়ে যখন সে অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে উপরের দিকে উঠছে, তখন ওই থিক অ্যাসেন্ডিং লিম্ব ইজ পারমিয়েবল ফর অ্যামোনিয়াম আয়ন। কিন্তু এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস এর সেল বা লুপ অফ হেনলি ডিসেন্ডিং লিম্ব ইজ নট পারমিয়েবল ফর অ্যামোনিয়াম আয়ন, বাট দ্য অ্যাসেন্ডিং লিম্ব, থিক অ্যাসেন্ডিং লিম্ব পার্টিকুলারলি ইজ পারমিয়েবল ফর অ্যামোনিয়াম আয়ন। এই যে অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়ন তারপর এই থিক অ্যাসেন্ডিং লিম্ব থেকে বেরিয়ে আসবে কোথায়? বেরিয়ে আসবে ইন্টারস্টিশিয়ামের মধ্যে। এইটা হলো ইন্টারস্টিশিয়াম, ইন্টারস্টিশিয়ামের মধ্যে বেরিয়ে এলো। কিভাবে এটা বেরিয়ে আসবে? দেখো এই যে থিক অ্যাসেন্ডিং লিম্বের যে সেলগুলো রয়েছে, থিক অ্যাসেন্ডিং লিম্বের যে সেলগুলো রয়েছে, ওই সেলগুলোর মধ্যে একটা বিশেষ ধরনের সিম্পোর্টার পাওয়া যায়, সেটা হলো সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন সিম্পোর্টার। এই সিম্পোর্টারের থ্রু দিয়ে একটা করে সোডিয়াম, একটা করে পটাশিয়াম আর দুটো করে ক্লোরিন থিক অ্যাসেন্ডিং লিম্ব এর যে লুমেন, সেই লুমেন থেকে ইন্টারস্টিশিয়ামে বেরিয়ে চলে আসে, কারণ এই এরিয়াটা ইজ পারমিয়েবল ফর দ্য আয়নস। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটা তো সোডিয়াম পটাশিয়াম আর ক্লোরিনের জন্য সিম্পোর্টার, তাহলে অ্যামোনিয়াম কি করে বেরিয়ে আসবে এই সিম্পোর্টার ইউজ করে? দেখবে বইয়ে লেখা রয়েছে, বা তোমরা যখন একটুখানি পড়াশোনা করবে, নেট ঘাঁটবে, তখন সেখানে মানে ইন্টারনেট ঘাঁটবে, তখন সেখানে তোমরা দেখতে পাবে যে এই যে সোডিয়াম পটাশিয়াম আর ক্লোরিন সিম্পোর্টারটা রয়েছে, এই সিম্পোর্টারের মধ্যে এই যে পটাশিয়াম, এই পটাশিয়ামের পরিবর্তে অ্যামোনিয়াম লুমেন থেকে ওই সিম্পোর্টার ইউজ করে ইন্টারস্টিশিয়ামে চলে আসতে পারে। তাহলে বুঝতে পারলে তো? তাহলে একটা করে সোডিয়াম, একটা করে অ্যামোনিয়াম আর দুটো করে ক্লোরিন এই থিক অ্যাসেন্ডিং লিম্বের লুমেন থেকে থিক অ্যাসেন্ডিং যে সেলগুলো রয়েছে লিম্বের, সেই সেলগুলোকে ইউজ করে আলটিমেটলি চলে আসছে কোথায়? চলে আসছে এই ইন্টারস্টিশিয়ামের মধ্যে। কিন্তু এই যে অ্যামোনিয়াম বেরিয়ে এলো, এইটা তো ইন্টারস্টিশিয়ামে বেরিয়ে এলো, তাহলে ইন্টারস্টিশিয়াম এর যে কনসেন্ট্রেশন অ্যামোনিয়াম আয়নের, সেটা তো বাড়িয়ে দিচ্ছে, তাই না? তাহলে এই যে অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়াম তখন কি করবে না, সামনে থাকা যে কালেক্টিং ডাক্ট, ওই কালেক্টিং ডাক্টের মধ্যে ঢোকার চেষ্টা করবে। কিন্তু অ্যামোনিয়াম ইজ ইমপারমিয়েবল ফর দ্য সেলস অফ কালেক্টিং ডাক্ট। তাই কি হবে না, এই যে অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়ায় কনভার্টেড হবে। অ্যামোনিয়ায় কনভার্টেড হওয়ার ফলে কি হবে, একটা করে অ্যামোনিয়াম একটা করে অ্যামোনিয়ায় কনভার্টেড হবে, এবং সেই অ্যামোনিয়াম আলটিমেটলি সেই অ্যামোনিয়া আলটিমেটলি ঢুকে পড়বে কোথায়? ঢুকে পড়বে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এর মধ্যে। এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল নয়, কালেক্টিং ডাক্টের মধ্যে। হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এর মধ্যেও ঢোকে, যাই হোক। তো কালেক্টিং ডাক্টের মধ্যে ঢুকে পড়বে। এবার এই যে কালেক্টিং ডাক্টের মধ্যে ঢুকলো, কালেক্টিং ডাক্টের মধ্যে ঢোকার পর সে আবার এগেইন একটা H প্লাস, এই যে দেখো হাইলাইট করছি, H প্লাস এর সঙ্গে যুক্ত হবে, অ্যামোনিয়া যুক্ত হলো, যুক্ত হয়ে এগেইন আবার অ্যামোনিয়াম তৈরি করলো। এই অ্যামোনিয়াম কিন্তু আবার তখন টিউবিউলার লুমেনের মধ্যে তৈরি হচ্ছে। এই টিউবিউলার লুমেনটা কোথায় রয়েছে? এই টিউবিউলার লুমেনটা রয়েছে এই জায়গাতে, অর্থাৎ কালেক্টিং ডাক্টের যে টিউবিউলার লুমেন সেইটা।
তো এই যে টিউবিউলার সেল, এই টিউবিউলার সেলটা কি না কালেক্টিং ডাক্টের টিউবিউলার সেল। তো কালেক্টিং ডাক্টের টিউবিউলার সেলের মধ্যে কি ঘটনা ঘটে চলেছে সেই সময়? না সেই সময় কালেক্টিং ডাক্টের টিউবিউলার সেলও মেটাবলিজম করছে, CO2 তৈরি করছে, ওয়াটার ফর্মেশন হচ্ছে, সেই ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করছে, কার্বনিক অ্যানহাইড্রেজের প্রেজেন্সে H2CO3 তৈরি করছে, অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করছে, সেটা ভেঙে H+CO3- তৈরি করছে এবং সেই H+E কিন্তু আলটিমেটলি বেরিয়ে আসছে টিউবিউলার লুমেনের মধ্যে। তো এই যে টিউবিউলার লুমেনের মধ্যে বেরিয়ে এলো, বেরিয়ে এসে কিন্তু ওই অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করলো, যেটা কিনা ঢুকেছিল এই যে এইখান থেকে এইদিকে ঢুকেছিল। ওকে, ক্লিয়ার হলো? এবার দেখো এই যে H+ আয়ন বেরিয়ে এলো, সে কিন্তু সেই একই ভাবে সোডিয়াম এর অ্যান্টিপোর্ট পাম্প ইউজ করে ঢোকা বেরোনোটা হচ্ছে। তো এইভাবে এই ঘটনাটা চলতে থাকছে। তো অ্যামোনিয়া মেকানিজম তুলনামূলকভাবে একটু কমপ্লেক্স দেখতে পেলে। শুরু হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস এর মধ্যে, শেষ হচ্ছে কালেক্টিং ডাক্টের মধ্যে। আর এইভাবেই নেফ্রন আমাদের বডির মধ্যে অ্যাসিড বেস ব্যালেন্সকে মেনটেন করে চলেছে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স। যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেল একদম ভুলো না, বেল আইকন প্রেস করে দিও সঙ্গে। ওকে, অল দ্য বেস্ট।